5 বছর প্রবাসে কাটিয়ে হঠাৎ কাউকে না জানিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরেই দেখলাম আমার স্ত্রীর মাথায় একটাও চুল নেই, শরীর কঙ্কালসার। এই দীর্ঘ 5 বছর আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চাইলে মা তালবাহানা করে পার করে দিতেন। মাসে বছরে 1-2 বার কথা বলা হতো, তাও আবার মা আর আমার বোন দাঁড়িয়ে থাকতেন। বাড়ির পিছনে আমার স্ত্রী একা থালা বাসন মাজছিলেন। মা বললেন ওর দোষ। আমি কোনো কথা না বলেই ফোনটা হাতে নিয়ে এমন একটা কথা বললাম, আমার মা বোন নিজের জালে নিজেই পা দিয়েছে। ওই টাকমাথা মেয়েটাকে বল আজকে যেন বাড়ির ভিতরে না আসে। মা ভিতর থেকে বলছিল আমার বোন তানিয়াকে, আর আমার স্ত্রী মেঘলা প্লেটের কাজ ভাঙা টুকরো উঠাচ্ছিলেন। আমি তখনও বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলাম। ভালোবেসে বিয়ে করেছিলাম আমার স্ত্রী মেঘলাকে। 5 বছর আগে আমার স্ত্রী মেঘলাকে বিয়ে করে আমার মা আর আমার বোনের কাছে রেখে যাই, আর বলি মা মেঘলাকে তোমরা নিজের মেয়ের মতো দেখো। মাও তখন কথা দিয়েছিল আমি চলে যাই দূর প্রবাসে। সৌদি আরব রিয়াদ শহরে স্টিল একটা কোম্পানিতে আমি চাকরি করতাম। প্রতিদিন 12 ঘন্টার উপরে ছিল ডিউটি, হাড় ভাঙা খাটুনি আর প্রচন্ড গরম। সব কষ্ট ত্যাগ স্বীকার করতাম শুধু আমার ফ্যামিলির জন্য। আমি চেয়েছিলাম দেশে যেই যেন আমার ফ্যামিলির আমি হাসি মুখটা দেখতে পাই। এই দীর্ঘ 5 বছরে আমার স্ত্রীর সাথে মাসে আমি 1-2 বারের বেশি কথা বলতে পারতাম না। যখনই মাকে বলতাম মেঘলাকে তোমরা একটা ফোন কিনে দিতে পারো না, আমি তো কতই টাকা পাঠাই। মা বরাবরই বলতেন বাবারে তুই তো প্রবাসে থাকিস, মেয়েদের বেশি ফোন না দেওয়াই ভালো, এখন যুগ জামানা ভালো না। মা 2-4-6 আমাকে বুঝাত। মার বাধ্য ছেলের মতো আমিও মার কথা বিশ্বাস করতাম। মা কি কখনো সন্তানের খারাপ চায়? আমি যখন স্ত্রীর সঙ্গে কথা বলতাম তখন আমার মা বোন থাকতো। মেঘলা কখনো আমার মা বোনের নামে অভিযোগ করেনি। যখন দেখতাম তখন তো ভালোই ছিল মেঘলা, কিন্তু সব সময় তার মাথায় কাপড় দিয়ে ঢাকা থাকতো। আমাদের অফিসে হঠাৎ করে অগ্নিকাণ্ড হয়, কোম্পানি 2 মাসের ছুটি ঘোষণা করে, আর আমিও ভাবি এই সুযোগে আমি দেশে যাব, আমার মা বোন আর আমার স্ত্রীকে সারপ্রাইজ দিব। এই দীর্ঘ 5 বছর 2.5 থেকে 3 লাখ টাকা প্রতি মাসে আমার মা রহিমা বেগমের অ্যাকাউন্টে আমি পাঠিয়েছি। সংসার খরচ, বাড়ি নির্মাণ, আর আমার স্ত্রী চিকিৎসা বাবদ, আর আমার স্ত্রী মেঘলার ভবিষ্যৎ। এই দীর্ঘ 5 বছরে 1 কোটি টাকার উপরে আমি আমার মার অ্যাকাউন্টে পাঠিয়েছি। বাড়ির সামনে এসেই দেখি দোতলা একটা দালান বাড়ি আমার সামনে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে একটা নতুন গাড়িও, নতুন আসবাবপত্র, বাড়িটা চকচক করছে। কিছুক্ষণের জন্য গর্বে বুকটা ভরে উঠেছিল। আমি তো এটাই চেয়েছিলাম, কিন্তু তারপর যেটা হয়েছিল এটার জন্য আমি মোটেও অপেক্ষা ছিলাম না। বাড়ির পিছনে টিউবওয়েল পারে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী মেঘলা, শরীরের জামাটা যেন খুলে পড়ছে। তীব্র গরমের মধ্যেও পুরনো একটা উলের মাথায় টুপি। আমাকে দেখে আমার স্ত্রী জড়িয়ে না ধরে বরং আরো ভয়ে দূরে সরে গেল। 2 হাত দিয়ে মাথাটা ঢাকতে লাগলো। আমি 1 পা 2 পা করে আমার স্ত্রী মেঘলার সামনে গেলাম, যে আস্তে করে মাথায় টুপিটা খুলতেই দেখি তার মাথায় একটা চুল। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে। 5 বছর আগে আমি কত সুন্দর স্ত্রী রেখে গিয়েছিলাম, সেই মেয়েটার আজ এই অবস্থা যেন আমি তাকে চিনতেই পারছি না। সেই মুহূর্তে আমার মা বের হয়ে আসলেন, দামি পরনের শাড়ি, গলায় মোটা চেন, হাতে স্বর্ণের বালা, আর আমার ছোট বোন তানিয়া তার পিছনে, হাতে সর্বশেষ মডেলের স্মার্টফোন, কাঁধে দামি ব্যাগ আর আঙ্গুল ভর্তি স্বর্ণের আংটি। মা আমি কেমন আছি জিজ্ঞাসা না করে বিরক্ত গলায় বললেন, নাইম দেশে ফিরে নাটক শুরু করিস না, নিজেই সস্তা কেমিক্যাল দিয়ে চুল নষ্ট করেছে, এখন আবার না খেয়ে শুকিয়ে যাচ্ছে, সব ওর নিজেরই দোষ। আমার বোন তানিয়া ঠোঁট বেঁকিয়ে বলল, তোমার পাঠানো টাকা খেয়ে ওর শান্তি নেই, সারাক্ষণ মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করে। আমি তখন কিছুই বললাম না। ঠিক তখনই আমার স্ত্রী মেঘলা লুজ জামার ভিতর থেকে দেখা যাচ্ছিল হাতে ব্যান্ডিজ আর স্যালাইন দেওয়া নিডেলের দাগ। আমার স্ত্রীকে দেখে আমার বোঝার বাকি নাই যে আমার স্ত্রীর সাথে দীর্ঘ 5টা বছর কি হয়েছে। আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল, আমার চোখগুলো বারন্না শুনে অঝরে পানি পড়ছিল। আমার স্ত্রী মেঘলার দিকে তাকিয়ে শুধু আমি রইলাম। মা বিরক্ত সুরে আমার দিকে তাকিয়ে আছে। তবে আমি বেশ বুঝতে পেরেছিলাম এখন যদি আমি কোনো সিন ক্রিয়েট করি তাহলে তারা ক্ষণিকের মধ্যে সবকিছু আমার এত বছর কঠোর পরিশ্রমের টাকা গায়েব করে ফেলবে। কারণ দীর্ঘ 5 বছর আমি যত টাকা পয়সা ইনকাম করেছি, বাড়িটা করেছি, সবকিছু আমার মা রহিমা বেগমের নামে। আমি তখন মার কথায় সাই দেয় আর বলি, এটা কি করেছো মেঘলা, সস্তা দামের কেমিক্যাল দিয়ে চুলগুলো শেষ করেছো? আমার কথা শুনে আমার স্ত্রী মেঘলা চোখ দিয়ে পানি ঝরাচ্ছিল। তার সাথে কিছু না বলে মা বোনের সাথে নর্মাল আচরণ করে আমি রুমে গেলাম। আমার স্ত্রী মেঘলা ভেবেছিল আমার মার কথা মনে আমি সবটাই বিশ্বাস করেছি, আমার মা যা যা বলেছে। আমার স্ত্রী মেঘলাকেও আমি বুঝতে দেইনি। ঠান্ডা মাথায় পরিকল্পনা করলাম যে এগুলো কিভাবে আমার মা আর বোনের কাছ থেকে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আমার নামে ট্রান্সফার করা যায়। পরের দিন সকালে আমি একটা নাটক সাজালাম। পরের দিন সকালেই আমি মাকে এমন ভাবে বললাম যেন মা বিশ্বাস করতে বাধ্য হয়, মা আমাদের কোম্পানি আমার নামে 4 লাখ টাকা দিবে, তবে একটা শর্ত আছে, বাংলাদেশে আমার নামে বাড়ি গাড়ি টাকা পয়সা বিনিয়োগ দেখাতে হবে। মা তখন বললো, কই কালকে তো বললি না? আমি তখন বলি, বাড়ি ঢুকেই তো আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছে মেঘলার এই অবস্থায় দেখে, আমি তো এজন্যই দেশে এসেছি, না হলে কি আমি তোমাদের জানিয়ে আসতাম না? না হলে কি আমি হুট করে আসতাম? মা আমার কথাটা বিশ্বাস করে নিল। আমার বোন তানিয়ার মার চোখে হাসি ঝলমল করছিল। মা তখন বলল আমার হাত ধরে, বাবা সবকিছু তো পরিবারেরই থাকবে বাবা, তাহলে তোর নামে কেন দিতে হবে? মাকে আমি বললাম, না হলে আমি সেই 4 কোটি টাকা পাবো না। আমার বোন তানিয়া হাসতে হাসতে বলল, টাকাটা পেলে আগে আমি প্লাডু কিনবো, কক্সবাজার আর বিদেশে ঘুরতে যাব। আমি কিছু বললাম না, আমি শুধু তাদের সাথে তাল মিলিয়ে মুস্কি হাসলাম। তার একটাবারও বুঝতে পারে না
মাথায় আমার সাজানো নাটকটা তারা কিভাবে পা দিয়েছে আর ধ্বংসটা খুব তাড়াতাড়ি হবে। লোভের পরিমাণটা আমার মা আর আমার বোনের এতটাই ছিল যে যেটা সীমা অতিক্রম করে গিয়েছিল। সেই দিন বাড়ির সবচেয়ে একটা ছোট স্যাঁতস্যাঁতা ঘরে আমার স্ত্রী মেঘলার সাথে আমি কথা বললাম। সে জামার একটা অংশ খুলে আমাকে দেখালো তার অপারেশন হয়েছে। 6 মাস আগেই তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার স্ত্রী মেঘলা ডাক্তার দেখানোর জন্য মার কাছে শুধুমাত্র 30,000 টাকা চেয়েছিল। মা বলেছিল মিথ্যা নাটক করে টাকা শেষ করা দরকার নাই। শুধু এটা করে মা থেমে যায়নি, কোনোভাবেই যেন আমার কানে না পৌঁছায় আমার স্ত্রী ব্রেস্ট ক্যান্সার হয়েছে। আর মেঘলা মাসে 1-2 বার যখনই আমার সাথে কথা বলতো তখনই আমার মা আর আমার বোন দাঁড়িয়ে থাকতো, কোনো কিছু মেঘলা বলতে পারতো না। টাকা না পেয়ে আমার স্ত্রী মেঘলা কোমর ছোঁয়া বড় চুল কেটে বিক্রি করে সেই টাকা দিয়ে হাসপাতালে গিয়ে বায়োপসি করে। আর এইদিকে আমার মা বোন আমার দেয়া টাকা দিয়ে সোনা বাড়ি আর বিলাসিতা করে জীবন কাটাচ্ছিল। আমার স্ত্রীকে হাতটা ধরে কাপা কাপা গলায় বললাম, আর মাত্র কয়েকটা দিন, তুমি শক্ত থেকো। এটা বলে লাইটটা নিভিয়ে সিলিং এর দিকে তাকিয়ে রইলাম। উপরে রাজকীয় ভাবে ঘুমিয়ে আছে আমার মা আর বোন। তারা চিন্তাও করতে পারছে না যে তাদের শেষ করা পরিকল্পনাটা আমি কত নিখুঁত ভাবে করেছি। সবকিছু জানার পরও আমি নিষ্ঠুর স্বামীর অভিনয় করলাম, কারণ ওদের ধ্বংস করতে হলে ওদের আগে বিশ্বাস অর্জন করতে হবে। পরের দিন থেকে মা বোনের মন জোগানোর জন্য এমন অভিনয় করলাম আমার স্ত্রী যেন আমাকে চিনতে পারছিল না। আমার মা বোনও আমার অভিনয়ে প্রচন্ড খুশি ছিল। মেঘলাকে বললাম, এই চেহারা নিয়ে অতিথির সামনে আসার দরকার নাই। এখন তো আমার স্ত্রী পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে, যাও রান্না করো। আমার স্ত্রী মেঘলাকে আমি এমন ভাবে অপমান করছিলাম যেন আমার ব্যক্তিত্ব আমি নিজে এখানে বিসর্জন দিয়ে দিচ্ছি, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল। আমি আরো বললাম আমার স্ত্রী মেঘলাকে, কোম্পানি টাকা পেলেই তোমাকে ছেড়ে দেওয়ার কথা আমি ভাববো। এভাবে এই চেহারার একটা মেয়ের সাথে সংসার করা কোনোভাবেই আমার সম্ভব। আমার কথাগুলো বলার সময় মেঘলার চোখ দিয়ে টপ টপ করে পানি বেয়ে পড়ছিল। মেঘলা তখনও বুঝতে পারেনি যে আমি অভিনয় করছি। আমার স্ত্রী মেঘলার চোখে পানি দেখে আমার বুকের ভিতরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। বাথরুমে কল ছেড়ে আমি জোরে জোরে কান্না করতাম মেঘলাকে অপমান করার কারণে। আমার নিখুঁত অভিনয় দেখে আমার মা আর আমার বোন আমাকে বিশ্বাস করতে বাধ্য হলো যে আমি তাদের পক্ষেই আছি। মা পাশের বাড়ির দাওয়াতে যাওয়ার সময় তাড়াহুড়া করে নিজের ফোনের লকটা করতে ভুলেই গিয়েছিল। ডাইনিং টেবিলের উপরে ছিল ফোনটা। দ্রুত আমি ফোনটা হাতে তুলে নিলাম। এই তো আমার সুযোগ সব এভিডেন্স বের করার। ফোনটার মধ্যে আমি যা দেখলাম যেন আমার চোখ দুটো বিশ্বাস করতে পারছিল না। বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত, লাখ লাখ টাকা সঞ্চয়, তানিয়ার গাড়ির কিস্তিও আমার পাঠানো টাকা দিয়ে পরিশোধ করা হয়েছে। আমার টাকার হিসাব করতে যেয়ে দেখি প্রতিবার আমি টাকা পাঠানোর সাথে সাথে নতুন বিনিয়োগ করা হয়েছে। আমি একটার পর একটা স্ক্রিনশট তুলে আমার নিজের ফোনে সংগ্রহ করলাম। তানিয়া লিখেছে, মা আমাকে নতুন একটা আইফোন কিনতে হবে, টাকা পাঠাও। মা উত্তর দিয়েছে, চিন্তা করিস না, শুক্রবারে নাইম টাকা পাঠাবে, তখনই হয়ে যাবে। তানিয়া আবারও একটা মেসেজে লিখেছে, এই মাসে কক্সেস বাজার ঘুরতে যেতে চাই, গাড়ির কিস্তিও বাকি। মা হেসে লিখেছে, নাইম তো বিদেশে আছে, ও শুধু বিদেশে টাকা রোজগার করার জন্যই আছে। মেসেজগুলো পড়তে পড়তে আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল। চোখের পানিতে আমি ভালোভাবে দেখতেও পারছিলাম না। তখন আমি বুঝেছিলাম আমি তাদের কাছে ভাই বা ছেলে নয়, আমি শুধু ছিলাম টাকার একটা এটিএম কার্ড। আমি যতদিনই বিদেশে ঘাম ঝরিয়ে টাকা পাঠাবো ততদিনই আমার তাদের কাছে মূল্য। আর আমার স্ত্রী ছিল বিনা পয়সার চাকর। টাকার জন্য আমার স্ত্রী চিকিৎসা করতে পারেনি, মরণ বিধি ক্যান্সারের সাথে লড়াই করছে, অথচ আমি প্রতি মাসে 2.5 থেকে 3 লাখ টাকা পাঠিয়েছি। সেদিন রাত্রে আমি আর ঘুমাইনি, সবগুলো প্রমাণ জোগাড় করলাম, কারণ আমি জানি আর একটা পদক্ষেপ তারপর আমার মা বোনের সুখের সাম্রাজ্য ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। পরের দিন মেঘলাকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। হসপিটালের বেডে মেঘলার হাতটা শক্ত করে ধরলাম। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, মা বলেছিল তোমাকে না বলতে, আমি যদি বলি তাহলে তোমার বাড়ি করা স্বপ্নটাও হবে না আর তুমিও চলে আসবে, সব স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। মেঘলার হাতটা ধরে আমি কান্না করে দিয়ে বলেছিলাম, ক্ষমা করো আমাকে মেঘলা, আমি ভেবেছিলাম টাকা দিলেই মনে হয় স্বামী সব দায়িত্ব পালন হয়ে যায়। আমাকে তোমার সবচাইতে বেশি দরকার ছিল, আর আমি জানতাম না আমার মা বোন তোমার সাথে 5টা বছর এইরকম ব্যবহার করেছে। আমার স্ত্রী মেঘলা আমার কথা শুনে হাতটা জড়িয়ে ধরে বলল, আমার কিচ্ছু চাই না, তুমি আমার সবচাইতে বড় ওষুধ। তারপর দ্রুত ডক্টরদের সাথে কথা বলে আমার স্ত্রী মেঘলার অস্ত্রোপচারের ডেট ঠিক করা হলো। বিদেশের মাটিতে আমার কঠোর পরিশ্রমের ঘাম ঝরা প্রতিটি টাকা এখন আমার স্ত্রীর পিছনে আমি ব্যয় করব। অস্ত্রোপচার সফল হলো। কঠিন কেমো আর ডাক্তারের নিয়মিত ওষুধ খাওয়ার কারণে ডাক্তার একদিন হাসি মুখে বললেন, আপনার স্ত্রী এখন নরমাল হয়ে গিয়েছে, আর কিছুদিন যদি চেকআপে থাকে তাহলে সে নরমাল ভাবে জীবনযাপন করতে পারবে। কথাটা শুনে যেন আমি নতুন জীবন ফিরে পেয়েছিলাম। এই দিকে আমি কোর্টে মামলাও করেছি। সব এভিডেন্স সত্য থাকার কারণে রায় আমার পক্ষে আসে। আমার মা তখন বলেছিল, নীরবে এই খেলাটা খেললি। মাকে আমি হাসি দিয়ে বলেছিলাম, আমি তোমাকে ঠকাইনি, এটা আমার হক ছিল। তোমরা আমার স্ত্রীর সঙ্গে দীর্ঘ 5 বছর যেটা করেছো একজন মানুষ হয়ে এটা কখনোই করতে পারে না। আমার মা আমার বাড়ি থেকে চলে গিয়েছিল, আমি তাকে বাধা দিই। এখন পুরোপুরি সুস্থ। মেঘলার মাথায় এখন চুল গজিয়েছে। সেই সুন্দরী উজ্জ্বল মেয়েটা তার নিজের চেহারা ফিরে পেয়েছে। আমার মা মেসে রান্না করে তার জীবন জীবিকা নির্বাহ করে, আর আমার বোন ছোট্ট একটা পার্লারে চাকরি করে। আমার মা একদিন এসেছিল আমার বাড়ির সামনে, তুই কি আমাকে আদৌ ক্ষমা করতে পেরেছিস? আমি বলেছিলাম, মা হিসাবে আমি আপনাকে ক্ষমা করে
করে দিয়েছি, কিন্তু মানুষ হিসাবে কখনোই করতে পারবো না। আপনার জন্য তবু আমার বাড়ির দরজা সারা জীবন খোলা। আপনি আমাকে গর্ভে ধারণ করেছিলেন। আমার স্ত্রী মেঘলা বলেছিল, মা আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন। কিন্তু আমার মার অহংকার আমাদের সঙ্গে থাকে। তারপর আমার স্ত্রীকে রেখে আমি আর প্রবাসে যাইনি, কারণ আমি বুঝেছিলাম একটা মেয়ের পাশে স্বামীর চাইতে আপন আর কেউ হতে পারে না। আমাদের একটা ছেলে সন্তান হয়েছে। আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমি অনেক ভালো আছি। দোয়া করবেন সবাই। লাইভ স্টেটাস শোনার জন্য ধন্যবাদ সবাইকে।